নাটক শুরু করেছিস আবারও? চোখের সামনে দেখতে পাচ্ছি দামি দামি সব জামা কাপড় পরে আছিস, অথচ মুখে বলিয়া ওড়াচ্ছিস তুই ফেসে গিয়েছিলি। বলি, নিজের মাকে তোর এতই বোকা মনে হয়? দিনের পর দিন কি খেয়েছি না খেয়েছি কোনো খোঁজ রাখিসনি। তোর ছোট বোনটা সবে স্কুলে পড়ে, বাড়িতে বৃদ্ধা নানি, এত কিছু জানা সত্ত্বেও তুই চাকরি ছেড়ে পালালি কোন মুখে? আর এখন ফিরে এসে নাটক জুড়ে দিয়েছিস পালিয়ে গিয়ে তুই নাকি মোটেও ভালো ছিলি না। যদি ভালোই না থাকিস তাহলে এই দামি দামি পোশাকের উৎস কি? কোথা থেকে জুটিয়েছিস এসব? মায়ের অভিযোগের তোপে নিজের দিকে দৃষ্টিপাত করল ঈশানী। অশ্রুসিক্ত নয়ন জোড়া নীরবে বোলালো বিধ্বস্ত শরীরে। পরনে গুচ্চি ব্র্যান্ডের ক্রিমি ওভারকোট, পায়ে শ্যানেলের ব্ল্যাক ব্যালেরিনা, এমনকি গলার স্কার্ফটাও লুইস ভুইটনের লোগো দিয়ে ভরপুর। এগুলো নিঃসন্দেহে কোটি টাকার পোশাক, কিন্তু ঈশানী তো জানে এগুলো সব কালো টাকায় কেনা, যার মূল্য ঈশানীর নিকট এক পয়সাও না। যার টাকা দিয়ে কেনা সেই মানুষের মতো এই পোশাকগুলোকেও আমূল ঘৃণাই করে ঈশানী। নেহাত লজ্জা নিবারণের সমসমের প্রয়োজন, তাই পড়েছিল এতদিন, কিন্তু এখন তো আর এসবের প্রয়োজন নেই। জামা কাপড়গুলো উৎস ভাবতে গিয়েই অস্বস্তিতে হাসপাস করে উঠে মেয়েটার বক্ষপিঞ্জর। এই দামি পোশাকগুলো ওকে মোটেও শান্তি দিচ্ছে না। ক্রমাগত স্মৃতির পাতায় জাগ্রত করে তুলছে পেন্ট হাউসে সেই ভয়াবহ নিশীতে ডুবে থাকা মরিচিকার সম্রাট নিশাচর এরিস ইউভানের ধারালো মুখায়ব। তার পাষণ্ড হৃদয় থেকে উগড়ে আসা প্রতিটি কুলসিত বাক্য, মিসাইল হামলার সেই বিভৎস দৃশ্যপট, কীট পতঙ্গের মতো বর্বর হত্যাকাণ্ড, মেয়ে জাতিকে পণ্যের মতো বেচা কেনার মতে অমিল হলি শুট করে দেওয়া, আর পরিশেষে এরিস ইউভানের সেই ব্যাটসম্যানের নৃশংসতা। প্রতি পদে পদে যে মানুষটা ওকে ভোগ্য পণ্যের মতন একাধিক পুরুষের নিকট ছুড়ে দিতে দ্বিধাবোধ করেনি, একবার হয়তো নিজেই আবার প্রতিহত করেছিল সেই সব, কিন্তু এতে ঈশানীর সম্মানহানি কি হয়নি? মোটেই হয়েছিল তো বটে। চাকচিক্য পোশাকের অন্তরায় বিভৎস কুলসিত সময়গুলোর কথা ভাবতে গিয়ে কলিজা কেঁপে উঠে ঈশানীর। অজান্তে ভয়ের তোড়ে শিউরে ওঠে মেয়েটা। মস্তিষ্কে খেয়ে হারিয়ে এক নিমিষে শরীর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া রেশমের মতো ফিনফিনে কোমল স্কার্ফটা, অতঃপর ওভারকোটটা টেনে খুলতে খুলতে তরতরিয়ে উঠেছে দোতলায়। গন্তব্য নিজের কক্ষ। এগুলো না ছাড়তে পারলে শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। ঈশানী যাওয়ার পানে হতবিহ্বল নয়নে তাকিয়ে আছে সকলে। ওকে এভাবে বিনা বাক্যে ঘরে চলে যেতে দেখে কটমটিয়ে উঠেন রোকেয়া। মেয়েকে আটকানোর পায়তারাই করেন তিনি। সিঁড়ি ডিঙিয়ে উঠতে উদ্যত হয়ে বলেন, কথার জবাব না দিয়ে কোথায় যাচ্ছিস তুই? এটা কোনো আশ্রম নয় যে যেখান থেকে খুশি নোংরামি করে ফিরে এসে বিনা কৈফতে ঘরে ঢুকতে পারবি। এটা ভদ্রলোকের বাড়ি, পাড়া মহল্লায় চলতে হয় আমাদের। এক পা সিঁড়িতে দিও বাধাহীন সম্মুখে এগোতেই পারলেন না রোকেয়া। তার আগে চোখের ইশারায় মেয়েকে ধরাশায়ী করলেন দেবরা। ফ্রিকুচকে যাওয়া নিটল চোখে আকস্মাৎ আগুন ধরিয়ে খেকিয়ে উঠলেন তিনি। বললেন, নিজের হাতে গরিবাল্লাই এল্লা উডি ফরি লাইজাস কিল্লাই ন বলিস গরিবা মাইয়া ফুয়াই তীর। মায়ের কথা শেষ হতে না হতেই থমকে গেল রোকেয়া। তপ্ত শ্বাস ছেড়ে বললেন, এবার আর ছাড়াছাড়ি নেই কোনো। ওকে যোগ্য পাত্রস্থ করে তবেই দম নেব আমি। জেলা মনথা এল্লা গর শাহ জামা হত্যা ইগিন বহুত দামি ফাল্লার। কথাগুলো বলার সময় উচ্ছ্বাসে চিকচিক করে উঠে বৃদ্ধার শীর্ণকায় মুখায়ব। তবে খুব ক্ষীণ, বেশিক্ষণ স্থায়ী হলো না সেই খুশির ছেলে। নারীর উচ্ছ্বাসের পারদে এক বালতি জল ঢেলে দিয়ে মেঝেতে অযত্নে পড়ে থাকা পোশাকগুলো এক নিমিষে কুড়িয়ে নেয় উষা। সেগুলো বাহুবদ্ধ করে নিজের ঘরে যেতে যেতে নানিকে ফিংচি খেচে বলে, বুড়ির শখ কত! বিগড়ে যাওয়া নাতনির পানে যে দাঁত খিচিয়ে ওঠে নানি, বিরক্তির স্বরে বিড়বিড়ান, জার্গো মাইয়া ফুয়া হতুন। জামা কাপড় ছেড়ে কপালে একটা অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে মাত্রই জানালা ঘেঁষে বসেছে ঈশানী। আজ বহুদিন মাঝে নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে ওর। বুকের মাঝে নীরব আছে পড়তে থাকা অসহনীয় দাবানলের হয়তো ইতি ঘটবে কোনো একদিন। বিভীষিকার সমাপ্তি ঘটিয়ে মুক্তি পাবে স্মৃতির পাতা। সেদিন হয়তো সত্যিকারের পরিসমাপ্তি ঘটবে এই নৃশংসতার। কিন্তু খারাপ সময়, খারাপ স্মৃতি, এগুলো কি এত সহজেই ভোলা যায়?
মানবজাতি বরাবরই আবেগ দ্বারা পরিচালিত। ভালো সময় দীর্ঘক্ষণের হলেও মানুষ তা মনে রাখে না খুব একটা, অথচ ক্ষণিকের সামান্যতম খারাপ স্মৃতিটাকেও তারা আঁকড়ে ধরে তাকে সারা জীবন। তবুও ঈশানী অপেক্ষারত, পেছনের কুলুষিত স্মৃতিকে ছুঁড়ে ফেলে একটা স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার প্রয়াসে। দিবারাতি অপেক্ষার প্রহর গুনছে অন্তর্মুখী মেয়েটা, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? নীরবে অতিবাহিত হলো কিছুক্ষণ। আশেপাশে প্রিয়কারো নিস্তব্ধতা, সন্ধ্যার বুক ছিঁড়ে বিষণ্ণ আধারে হাতছানি, যেন কেউ কোথাও নেই, শুধু শুধু ঈশো আর তার অন্তহীন ভাবনার তমসায় হাবুডুবু খাচ্ছে নির্নিমেষ। পর মুহূর্তে কি ভেবে যেন বাস্তবতায় ফিরে এলো মেয়েটা। হাত বাড়িয়ে টেবিলের ড্রয়ার থেকে পুরনো মোবাইল ফোনটা আবার একটা সিম তুলে নিল নিঃশব্দে। অতঃপর আর পরে মোবাইল খানায় সিম প্রতিস্থাপন করে ডায়াল করলো একটা বেনামি নাম্বারে। একবার দুবার করে কয়েকবার রিং হতে অপর পাশ থেকে ফোন রিসিভের পিক পিক আওয়াজ ভেসে এলো। মৃদু সেই আওয়াজটুকু কর্ণগোচর হতেই এপাশ থেকে দ্বিধাগ্রস্ত স্বরে ডেকে উঠল ঈশানী। হ্যালো জিসান। চিকচিক করে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যাচ্ছে রাতের অন্তিম প্রহরের নীরব আগমন। বাইরে তুষারপাতের একচ্ছত্র বিচরণ, বরফের আচরণে ডুবে আছে প্রকৃতি। কেমন যেন ঠান্ডায় জমে মৃত লাগছে সব আজকাল। এই নির্জীবতা, এই বিষণ্ণ নীরবতা বড্ড বিরক্ত লাগে এরিসের। মস্তিষ্ক ছাপিয়ে সেই বিরক্তটুকু আনমনে উদ্ভাসিত হয় তার সমগ্র মুখমণ্ডলে। তুষার আচ্ছাদিত মস্কো শহরের মতোই এক টুকরো বরফ খণ্ডে রূপান্তরিত হয়ে আছে তার বিধ্বস্ত নিগুড় চিত্ত। হৃদয়হীন লোকটার অনুভূতি প্রকাশের ভাষা জানা ছিল না অভিমানিনীর অভিব্যক্তি বুঝে ওঠার অভিনব কৌশল। তাই তো সবসময়ের মতোই পরিশেষে ওর প্রাপ্তির খাতে শূন্য। অনুভূতি দিয়ে প্রাপ্তি বিচার করার মূর্খতার লক্ষণ। এরিস সেটা ফলাতে চায় না কখনোই। ওর কাছে জীবন মানে ভ্যালু অফ দ্য পাওয়ার। কুলুষিত হওয়ার কোনো পরিসীমা নেই। এরিস সাইকোপ্যাথ না, তবু ওর ক্রাইমগুলো অত্যন্ত সুনিপুণ আর দূরদর্শী। অবশ্য সবটাই ব্রাদবাইয়ের কামাল। ব্রাদবাই ওকে জানোয়ার বানিয়েছিল, কিন্তু ঠিক কিরূপ জানোয়ার সে কথা আজও পুরো আন্ডারওয়ার্ল্ডের অন্তরায়। আজকাল ঈশানীর ব্যাপারে ভাবতে গেলে গতি হারায় হৃদযন্ত্র। সে বেপরা বেগতিক হৃদয়ের লাগাম টানায় অপারক স্বয়ং মাফিয়া বস। যে কোনো পন্থায় মেয়েটার সান্নিধ্য পেতে চায় মন। 1000 কিলোমিটারের দূরত্ব থেকেও সেই নীল চোখের অন্তরালে ডুব দিতে চায় মস্তিষ্ক। হোক সে যতই খারাপ আর অশুভ পন্থা, তবে কি এটাই সাইকোনিউরোসিস? Am I sick? আমি কি ওর জন্য ধীরে ধীরে ডেসপারেট হয়ে যাচ্ছি? বর্ষিত তুষারপাতের বিপরীতে কাঁচের দেয়ালের অভিমুখে দাঁড়িয়ে আনমনে বিড়বিড়ালো মাফিয়া বস বিধিবাম। মস্তিষ্ক উত্তর খোঁজার আগে ভাবনার সুতো ছিঁড়ে যায় তার। পেছন থেকে নিম্নস্বরে ডেকে উঠে আগন্তুক। প্রিভিয়েট মাই লর্ড। এরিস পেছনে ঘুরতে না ঘুরতে নতজান হয়ে সম্মান জানলো গার্ড। চোখের পাতায় কিঞ্চিত পলক ছেড়ে সম্মান গ্রহণ করে। পরবর্তী অর্জিত অবিচল থাকার আদেশ জানালো পাইথন লেজার। প্রথমে কিছু অপ্রাসঙ্গিক কথা দিয়ে শুরু করে লোকটা জানালো, পাইথন প্যারাডাইসের বেশ কয়েকটি ক্লাব দখলে নিয়েছে ড্রাগন ইন্টার গ্রুপ। তাদের গুপ্তচররা ইতিমধ্যে অর্ধশতাধিকের পাইথন গার্ডকে হত্যা করে দরাদর্শী করে ফেলছে। অন্যদের স্লাটগুলো সব তাদের হাতে বন্দি। তুষার বস গন্তব্যে না থাকায় গার্ডসরা সেভাবে লেট পায়নি, ফলস্বরূপ এই অবনতি। কথা বলার সময় তীব্র সংখ্যায় কণ্ঠনে তিত্তির করে কাঁপছিল তার। এই বুঝি রুথলেস মাফিয়া বসের নৃশংসতার শিকারী হতে হয়। ক্লাবের খবরাখবর সাধারণত তুষারই হস্তান্তর করে এরিসকে। গার্ডসরা অনিবার্য কারণ ব্যতীত সম্মুখীন হয় না মাফিয়া বসের। যেন নিষিদ্ধ দুনিয়ার বিধ্বংসী জানোয়ারটার ভয়ে অহর্নিশ জর্জরিত সকলে। কিন্তু এখন তো তুষার নেই। ক্লাবে ঘটে যাওয়া একের পর এক অতর্কিত হামলার কথা জানানোটা জরুরি। তাই তো এই অকুতভয়ী আগমন। গ্লাসের ওয়াইন ফুরিয়ে এসেছে। এরিস এগুলো ওয়াইন সাজানো বিস্তার তাদের দিকে ধীরে ধীরে সময় নিয়ে দেখতে লাগলো। প্রতিটি বোতল, সবগুলোর মধ্যে নান্দনিক কারুকার্যে শোভিত একটা ছোট মতো জার তুলে এনে ছিপি খুলে চুমুক দিল তাতে। সেই তখন থেকে মাফিয়া বসের কাণ্ডকারখানাগুলো কুণ্ঠিত নজরে পরোক্ষ করছে আগন্তুক।
এত বড় একটা দুর্ধর্ষ খবর শোনার পরে কিভাবে এতটা স্বাভাবিক রয়েছে বস? আপাতত এটাই তার ভাবনার বিষয়। ইয়াক, ভেরি ব্যাড টেস্ট। আকস্মাৎ কিছু একটা ভাঙা ঝনঝন আওয়াজে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো কাঠটা। মার্বেল পাথরের খচিত তকতকে মেঝের উপর ইসাবেলা এসলি হুইস্কির চূর্ণ বিচূর্ণ যাত্রা পড়ে থাকতে দেখে হকচকালো সে। এটা পৃথিবীর সবচেয়ে দামি ওয়াইনগুলোর একটি। দাম আনুমানিক 40 কোটি। এমন একটা ব্যয়বহুল জিনিসকে এভাবে পায়ের কাছে গড়াগড়ি করতে দেখে মাফিয়া বসের রাগের পারদ কিঞ্চিত হলেও অনুমান করতে পারল গাছটা। টেরিটরিতে সুরক্ষার অপারগতায় ভরকালো সে। মাত্রাতিরিক্ত প্রীতিগ্রস্ততায় উষ্ঠগত প্রাণ তাও কম্পিত স্বরে লিডারকে মানানোর প্রচেষ্টায় অব্যাহত রেখেই বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি লিড দিচ্ছি সকলকে। আজ রাতেই ক্লাব বেদখল করে ছাড়বো আমরা। লিভ। চকিতে চোখ তুলল রুশ লোকটা। নদীর মতন শীতল অথচ প্রগাঢ় কঞ্চে ফের একই শব্দ আওড়ালো মাফিয়া বস। লিভ। উপায়ন্ত না পেয়ে হাসোচক মাথা নাড়ল লোকটা। তড়িঘড়ি করে কনিশ জানিয়ে কক্ষের বাইরে পা বাড়ালো সবেগে। তৎক্ষণ গগনবিধারী গুলির আওয়াজে প্রকম্পিত হলো সমগ্র মাফিয়া পেন্ট হাউস। বারুদের গন্ধে ভরে উঠল চারিপাশ। বক্ষভেদ করা বুলেটের আঘাতে শ্বাসরুদ্ধ হলো আগন্তকের। ফিনকি দিয়ে বেরোনো তরতাজা রক্তের প্রবল স্রোত সিক্ত হয়ে অফিস কক্ষ দরজার আচানক মুখ থুবড়ে পড়ল সে। পাইথন লিডারের ক্রোধের কবলে অবশেষে ধরফরিয়ে প্রাণ উবে গেল তার। সেদিকে বাজ পাখি নজরে দৃষ্টিপাত করে পেছনে আরাম কেদারে গা এড়িয়ে দিয়ে রিভলভার সাহায্যে খানিক কপালি চুলকে বিরক্তির স্বর বিড়বিড়ালো মাফিয়া বস। সেকেন্ড চান্স মাই ফুট। খানিক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে মনে মনে কিছু একটা হিসেব কষল এরিস। অতঃপর কানে এয়ারপোর্ট গজে কাউকে কল লাগিয়ে রুক্ষস্বরে আদেশ করলো সে। ব্লাড ডায়মন্ড মিশনের টিম রেডি করো রাইট নাও। আসল কালপ্রিটকে পেয়ে গেছি। রাতের আধার মিলিয়ে যাওয়ার আগে ব্লাড ডায়মন্ড আমার চাই, চাই চাই। রাতের শেষ আধারে আচ্ছাদিত ধরণী পশ্চিম আকাশে মিটিমিটি আলোক শিখায় ভুবন ভোলাচ্ছে। শুক্লপক্ষের বিষণ্ণ চাঁদ, বরফে দেশে চাঁদের আবহাওয়ায় অপ্রার্থিব চারিপাশ। বিস্তৃত জংলা প্রকৃতিতে ঘিরে আছে রহস্যের ইন্দ্রজাল। নেকড়েদের হাউলিং কমে আসছে খানিক। সমগ্র রাত জুড়ে জঙ্গল পাহারায় ন্যস্ত থেকে শেষ রাতে নেতিয়ে পড়েছে নিশাচরগুলো। জঙ্গলের রাত জাগা দানবগুলোর আগ্রাসন যখন হামেশায় ফুরিয়ে আসে, তখনই খুটখুটে তমসা বুক চিড়ে শিকারের তাড়নায় ফসফস করে বেরিয়ে আসে মানুষরূপী অশরীর দল। একের পর এক বিলাসবহুল রোলস রয়েসের বহর বেরোতে শুরু করে পাইথন টেরিটরির হিডেন গেটের এক্সিট ধরে। গাড়িতে উপস্থিত প্রতিটি মূর্তিমান মানবের পা থেকে মাথা অবধি অমানিসার ন্যায় খোঁচখোঁচে কালো দ্বারা আবৃত। মাথার হেলমেট থেকে শুরু করে হাতে স্নাইপার সবকিছুতে রাশিয়ান অক্ষর খচিত পাইথন সিলমোহর। কালো রঙে আচ্ছাদিত প্রতিটি মানবের নেত্রপুটে জমে আছে প্রগাঢ় শূন্যতা, নির্জীব যান্ত্রিক তাদের অভিব্যক্তি, যেন যুদ্ধ বিগ্রহ হানাহানি আর সর্বোপরি ব্লাডি বিস্ট তার হুকুম পালন ব্যতীত পৃথিবীর সবকিছু মূল্যহীন তাদের নিকট। শুনশান নিরিবিলি রাতে টম অ্যান্ড জেরির এপিসোড দেখতে দেখতে ঘর কাঁপিয়ে হাসছে আরেক নিশাচর। হলরুমে বিশাল পর্দায় টম অ্যান্ড জেরির হাস্য দ্বন্দ্ব চলমান। ম্যানশনে কর্মরত স্টাফগুলো পরিশ্রান্ত নীরবে ঝিমাচ্ছে। দিনরাত একটানা কার্যরত থেকে বড্ড ক্লান্ত তারা। ঘুমের ভারে টলমল করছে মস্তিষ্ক, অথচ তাদের প্রিন্সের চোখে ঘুম তো দূরের কথা, এইটুকু ক্লান্তি অব্দি নেই। তার উপর কিছুক্ষণ পরপর গগন কাঁপানো হাসির আওয়াজ বিতৃষ্ণায় ভেতর ভেতর চিরবির করছে সকলে। তাতে অবশ্য বিন্দু পরিমাণ হেলদোল নেই টমেটো প্রিন্স খ্যাত অ্যালেক্সের মাঝে। পর্নে ঢিলেঢালা শর্টস আর হাফ সিল্ক টি শার্ট চড়িয়ে কাছের ওপর আচ্ছা হয়ে বেমালুম পপকর্ন চিবাচ্ছে সে। এরই মাঝে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। দেওয়াল জোড়া মনিটরের পর্দায় যেই মুহূর্তে টম অ্যান্ড জেরিকে এক থাবায় কুপকাত করলো, ঠিক তখনই কোথা থেকে যেন বিদ্যুৎ বেগে ছুটে এসে অতর্কিতে টমেটো প্রিন্সের বক্ষস্থলে থাবা বসায় রগরগে এক হিংস্র দানব। চোখের পলকে পপকর্নগুলো ছিটকে পড়ে সমগ্র মেঝেতে। সেই সাথে ধরাশায়ী হয়ে মুখ থুবড়ে পড়ে অ্যালেক্স। অতর্কিত আক্রমণের তোরে সমস্ত শরীর ব্যথায় চঞ্চন করে উঠে তার।
সামনের পাটির দাঁত থেকে গল গল করে বেরিয়ে আসে তাজা রক্তবান। নিজেকে সামলে কোনো মতে ঘাড় বাঁকিয়ে পেছনে করে অ্যালেক্স পিয়ার্স করা শূন্য চোখ দুটো দেখে মুহূর্তে রুহ ছলাৎ করে উঠে তার অজানা আশঙ্কা কুকড়ে গিয়ে আড়ালে কয়েক দফা শুষ্ক ঢোক গেল সে। অতঃপর আড়ষ্ট স্বরে বলে উঠল, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। রিস্কা, তুমি? জবাব দিল না এরিস। বুকের কাছের টি শার্টটা জোর হস্তে খামচে ধরে ফের ছাপাত করে টেনে তুলো অ্যালেক্সকে। বলবান হাতে সবগুলো আঙ্গুলের চাপ ওর গলায় প্রয়োগ করে হুঙ্কার ছেড়ে বলল, ব্লাড ডায়মন্ড কোথায় অ্যালেক্স? গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে অ্যালেক্স। কণ্ঠনালীর মোলায়েম হাড়গুলো চিরচির করে ভেঙে গুড়িয়ে আসতে চাইছে যেন। শ্বাস প্রশ্বাসের গতি রোধ হয়েছে অনেকক্ষণ। ফলস্বরূপ ভাসমান চোখ দুটো ধারণ করেছে চকচকে রক্তিম আভা। ওদিকে স্ট্রং টমেটো প্রিন্সের এহেন মরি হাল দেখে সশস্ত্রে ছুটে আসে ম্যানশনের একদল সুরক্ষা কর্মী। তবে পাইথন লিডারের ছায়া অবধি পৌঁছানোর আগে তাদের গতিরোধ করে কালো পোশাকধারী অন্য দল। আপাতত দুদলের গার্ডসরা তাদের লিডারের প্রতিরক্ষায় ব্যতিগ্রস্ত। অন্যদিকে দীর্ঘক্ষণ শ্বাসরোধের ফলে চোখের মণি উল্টে বেরিয়ে আসে অ্যালেক্সের। ওর রক্তাক্ত মুখায়ব লক্ষ্য করে হাতের বাঁধন কিঞ্চিত ঢিলে করলো এরিস। প্রধানিত গোখরার ন্যায় বরফ শীতল কণ্ঠে হিসিয়ে নতুন উদ্যমে জিজ্ঞেস করল, ব্লাড ডায়মন্ড কোথায়? শেষবারের মতো উত্তর দাও অ্যালেক্স, নয়তো সেকেন্ড চান্স আর এই জীবনে পাবে না। বহু কষ্টে শ্বাস টেনে তুলো অ্যালেক্স। হাঁপড়ের মতো ওঠানামা করছে তার গতিহীন বক্ষপিঞ্জর। দেয়ালের মাঝে রক্তের বিদঘুটে নুনতা স্রোত সেটুকু বিতৃষ্ণায় গলথাকরণ করে। মুখ খুলল টমেটো প্রিন্স অজ্ঞাত স্বরে বলা, তুমি আমাকে কেন মারতে চাইছো? ব্লাড ডায়মন্ড তো ড্যানিয়েল হ্যারিসের কাছে। মুহূর্তে চোখের বর্ণ পাল্টে গেল এরিসের। আগ্নেয়গিরির অগ্নুপাতের মতো চড়াত করে ফুঁসে উঠল সে। বাম হাতের রিভলভারটা আকস্মাৎ অ্যালেক্সের মুখে গুজে দিয়ে বজ্র কণ্ঠে প্রত্যুত্তর করল, ইউ ব্লাডি! আমাকে কি তোর ড্যানিয়েল মনে হয়? তোর মতো মুখোশধারী হায়নার সঙ্গে বিষ দাঁতবিহীন ডোরা সাপ ড্যানিয়েলের মিত্রতা থাকতেই পারে, কিন্তু আমার নয়। এতটা কমন সেন্সের অভাব এখনো এরিস ইউভানের হয়নি। দিন শেষে আসল চালটা যে তুই চালবি সেটা আমি বহু আগেই বুঝতে পেরেছি। কুকু করে মেকি কান্না জুড়ে দিল অ্যালেক্স, যেন বড্ড বেশি অসহায় সে। তেমন করে নাক টেনে বলা, আমাকে তুমি শত্রু ভাবছো রিস্কা? সি সি, আমি কোন সাহসে ব্লাড ডায়মন্ড হাতাতে যাব বলো? কি স্বার্থ আমার? আমি তো আরো ড্যানিয়েল। পুরো বাক্য শেষ করার আগে ও নাক বরাবর খুশি বসিয়ে দিল এরিস। একটা দুটো নয়, একাধারে অনেকগুলো। নাসার অন্তে থেতলে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে উঠল টমেটো প্রিন্সের উজ্জ্বল মুখায়ব। তবু দমদ না এরিস ঊর্ধ্বশ্বাসে বসাতে লাগলো একের পর এক কষাঘাত। যাতে ধস চেপে পিছিয়ে পড়ল, ড্যানিয়েল যে চিকিৎসার জন্য আত্মগোপনে রয়েছে সেটা আমি জানি। বাস্টার্ড, তোর কপালে মনন খেলা করছে, তাই পাইথন লিডারের সঙ্গে জোকারগিরি শুরু করেছিস। দাঁতের দাঁত পিছিয়ে পড়ল। কথা শেষ করে অ্যালেক্সের মুখের মাঝে রিভলভার লোড করলো এরিস। আঙুলটা দাবিয়ে ট্রিগার প্রেস করতে যাবে, ঠিক তখনই ধরফড়িয়ে উঠে জোরে জোরে হাসোচক মাথা নাতে শুরু করে অ্যালেক্স। কথা বলার শক্তি না পেয়ে আর্তনাদের স্বরে গঙ্গাতে শুরু করে অহর্নিশ। ওর প্রতিক্রিয়া দেখে রিভলভার সরাল না এরিস। হাতের বাঁধন ঢিলে করলো শুধু। অতঃপর রিভলভারের নলটা আস্তে করে ওর জিহ্বার বিপরীতে চেপে ধরে ক্রুশরে বলল, বাঁচতে চাস? মুমূর্ষ অ্যালেক্স নিবু তার বিজীর্ণ উখি বোঝ। তবুও এরিসের কথার প্রতি উত্তর রক্তাক্ত মাথাটা আস্তে করে দোলালো ফের। ব্লাড ডায়মন্ড কোথায়? এবার আর ছলচা তুরি নয়, জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে ফ্যাস ফ্যাস করে জবাব দিল টমেটো প্রিন্স খ্যাত ধূর্ত অ্যালেক্স। আমি জানি না, সত্যি জানি না। এরিসের সিক্স সেন্স জানান দিচ্ছে অ্যালেক্স সত্যি বলছে, তাই ধাতস্থ স্বরে জিজ্ঞেস করল, ড্যানিয়েলের কাছ থেকে চুরি করে কোথায় লুকিয়েছিস? ভ্লাদিমিরের পাকস্থলিতে। কিন্তু ওকে তো তুমি মেরে লুপাট করে দিয়েছো। ভ্লাদিমির নামটা নিয়ে কিয়ৎক্ষণ চিন্তা ডুবলো এরিস। পর মুহূর্তে মাথায় হানা দিল সেদিন অফিস কক্ষে অতর্কিতে শ্যুট করে দেওয়া টমেটো প্রিন্সের স্পাইটার কথা।
তুষার তো বলেছিল এটা টমেটো প্রিন্সের লোক। বাজ পাখির ন্যায় আচানক দৃষ্টি ঘোরালো এরিস অ্যালেক্সের নিথর শরীরটাকে আরেক দফা ঝাঁকি দিয়ে বলল, ওর পেটে ব্লাড ডায়মন্ড কি করে গেল? আর রত্নটি যদি ওর পেটেই থাকে তাহলে ডিল ফাইনালের জন্য ওকে কেন পাঠিয়েছিলি? ক্ষীণ শ্বাস টানলো অ্যালেক্সের রুগ্ন স্বরে জানালো, অপারেশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যেটা ভ্লাদিমির নিজেও জানতো না। আর তোমার কাছে পাঠানোর কারণ যাতে ব্লাড ডায়মন্ড তোমার আশেপাশে থাকার পরেও তুমি তার অস্তিত্ব খুঁজে না পাও। সন্দেহের তীরটা যাতে আমার দিকে না আসে। কিন্তু কথার এক পর্যায়ে শ্বাস টেনে তুলতে অত্যন্ত বেগ পোহাতে হলো অ্যালেক্সার। শীর্ণকায় দেহটা চেতনাহীন হয়ে পড়েছে ক্রমশ। উত্তেজনায় থুকপুক করছে তার আহত হৃদযন্ত্র। বুকের উপর হাঁটু গেড়ে বসা, ধ্বংসাত্মক আগুন চোখের লেলিহান নজরে এলে ভয়ার্ত দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলে উঠেছে, ডাক্তার বলেছিল পাকস্থলী ইনফেকশনের কারণে খুব শীঘ্রই মারা যাবে ভ্লাদিমির। আর তখনই কমপ্লিট হতো আমার ব্লাড ডায়মন্ড মিশন। কিন্তু মাঝখান থেকে সব প্ল্যানে জল ঢেলে দিয়ে তুমি ওকে ডিলের জেল ধরে মেরে দিলে। এমনকি লাশটাকেও রাতারাতি অদৃশ্য করে দিয়েছো। ফলস্বরূপ না তো এখন আমি ভ্লাদিমির লাশের খোঁজ জানি, আর না তো ব্ল্যাক ডায়মন্ড। টমেটো প্রিন্সের ধূর্ততা সম্পর্কে অবগত ছিল এরিস, কিন্তু এতটা ছচাতুরি আর এতটা কপটতাও আশা করেনি ও। সবাই ঠিকই বলে টমেটো প্রিন্স একটা জীবন্ত হায়না। ওর গতিবিধি আর কর্মকাণ্ড বুঝে ওঠা মারাত্মক রহস্যজনক। তবে এই মুহূর্তে জোকারটাকে নিয়ে এক সেকেন্ডও ভাবার সময় নেই তার। রাতের আধার ফুরিয়ে আসছে, ব্লাড ডায়মন্ডের খোঁজ করার প্রয়োজন। অ্যালেক্সের কথা শেষ হতে না হতেই বাম হাতের কবজিতে এক পল দৃষ্টিপাত করে এরিস। অতঃপর কানের এয়ারপড সচল করে কল লাগায় কাউকে। ওপাশ থেকে কিছু বলার আগে রাজবাড়ি আওয়াজে স্পষ্ট হুকুম করলো মাফিয়া বস, নেকড়েগুলোকে কানিকা ফরেস্টে নিয়ে এসো, সাথে মোজোকেও। পাইথন টেরিটরির চারিপাশে বেষ্টনীর মতো আবদ্ধ করে রেখেছে বিস্তার কানিকা ফরেস্ট। এই জঙ্গলের বিশালতা খালি চোখে অনুমান করা দুঃসাধ্য। সুকৌশলী আর অভ্যস্ত না হলে এই জঙ্গলে হারিয়ে যাওয়ার প্রবণতা প্রকট। সাধারণ পথচারী হলে সঠিক রাস্তার খোঁজ পাওয়ার জন্য মাপ নিয়ে চলাচল আবশ্যক। যদিও পুরো জঙ্গলটাই রেস্ট্রিক্টেড জনসাধারণের জন্য এই জায়গা নয়, কারণ কানিকা ফরেস্ট একগুচ্ছ ও দখলদারির একমাত্র পাইথন প্যারাডাইসের শুধুমাত্র এই একটাই নাম পাইথন। পুরো মস্কোর বুকে দুর্বোধ কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভোরের আলো ফোটেনি এখনো, আকাশে নিভু নিভু তারা। তুষারপাতের দৃঢ়তা কমে এসেছে কিছুটা। এরই মাঝে পুরো জঙ্গল তন্ন করে খোঁজা হচ্ছে ভ্লাদিমিরের লাশ। কাজটা সম্পূর্ণ করা কার্সের পক্ষে এক প্রকার অসম্ভব, কারণ মাটির ওপর কয়েক হাত পরু হয়ে জমে আছে পাথর খণ্ডের মতো শক্তিশালী বরফের স্তর। তাই লাশ খোঁজার জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ ট্রেনিং প্রাপ্ত এক পাল সাধারণ নেকড়ে। খোঁজাখুঁজির কাজটা তারাই আপাতত সামলাচ্ছে। খানিক বাদে আজও সুব্রতার আস্তর পায়ে মারিয়ে জঙ্গলের অভিমুখে এগিয়ে আসে মাফিয়া বস। তার পদধ্বনি নিষ্প্রাণ, আওয়াজে কর্ণ সচল হয়ে উঠে সকলের। কালো ওভারকোট আর মাস্ক পরিহিত এরিসের পায়ের সান্নিধ্যে তীক্ষ্ণ পা ফেলে ধীরে ধীরে এগোয় ডোরা কাটা স্বর্ণাভ চোখের আরেকটি লকলকে দানব। ধূসর অন্ধকারের মাঝেও তার চোয়াল ছাপিয়ে ভেসে ওঠা হিংস্র শিকারীর ন্যায় সোছালো দন্তরাশি স্পষ্ট দৃশ্যমান। অন্ধকারের মাঝে অমন জলজলে দানবীয় চোখের চাহনি যে কেউ দেখলে পিলে চমকে যাবে। অথচ মাফিয়া বসের অতি আদরের বোঝো সে। জঙ্গলের মাঝ বরাবর এসে পায়ের গতি ধীর করলো এরিস। হাঁটু গেড়ে বোঝোর মুখোমুখি হয়ে বসে ওর লোমর শরীরে আদুরে হাত বুলি হাসকি স্বরে বলা, আই নিড সামওয়ান বোঝো। প্রত্যুত্তরে ধরিত্রী কাঁপিয়ে উচ্চস্বরে হাউলিং করে উঠে দানবটি। যেন প্রভুর কথায় যথা আজ্ঞা জানালো সে। আরেক দফা ওর গলায় আদর দিয়ে ঠোঁট বাঁকিয়ে নীরবে হাসলো মাফিয়া বস। হাউ উইল ইউ ব্রিং হার ব্যাক ডুড? বিকজ শি ইজ নো লঙ্গার হিয়ার। নিষ্প্রভ চোখে চেয়ে রইল বস। কাউকে হারিয়ে ফেলা নিগুড়ো যন্ত্রণাটুকু অজান্তেই উদ্ভাসিত হলো পিয়ার্স করা সুর ভাজে।
আটকানো এক টুকরো রূপলি পাথরের আড়াল করে রাখা শূন্য চোখে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এরিস আর সময় নষ্ট করলো না, তপ্ত শ্বাস ছেড়ে ভ্লাদিমিরের পরিধেয় কাপড়ের একাংশ প্রাণটি নাকেই ধরে পড়ল। গো হেড বোঝো। এরিসের আদেশ পাওয়া মাত্রই লোমো শরীরটাকে এক মুহূর্ত ঝাঁকিয়ে উঠে বিদ্যুৎ বেগে ছুট লাগায় বসা, অতঃপর চোখের পলক ফেলার আগেই মিলিয়ে যায় নিঃশব্দ খুঁটখুটে আধারে ঢাকা গভীর অভয়ারণ্যের মিশেলে। বোঝো চলে গেলে বরফ আচ্ছাদিত ক্রিসমাস গাছের আড়াল থেকে ধীর পায়ে বেরিয়ে আসে দুটো মানুষের অবয়ব। তাদের মাঝে একজনের অবস্থা বেগতিক, হাতে পায়ে নাকে মুখে আরও কোথাও কোথাও ব্যান্ডেজ লাগানো, তার রিয়াত্তা নেই। অন্যজন রুগ্ন মানবটিকে ধরে আছে কোনো মতে। দুজনের গভীর দৃষ্টি জঙ্গলের মাঝে আবদ্ধ। এরই মাঝে সুস্থ সবল লোকটি হিসিয়ে বলে উঠল, কি মনে হচ্ছে প্রিন্স ব্লাড ডায়মন্ড কি খুঁজে পাওয়া যাবে? সরু নাকের জায়গায় পোটলার মতন করে শক্ত ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়েছে টমেটো প্রিন্সের। কথা বলা দুষ্কর, কসরত করে বললেও তা শুনতে বেশ হাস্যকরই লাগে। তবুও এদিক ওদিক সচকিত দৃষ্টি বুলিয়ে নিম্নস্বরে প্রত্যুত্তর করলো সে। পাইথন লিডার যেহেতু বলেছে, তার মানে ধরে নাও ব্লাড ডায়মন্ড এখন ওর হাতে। কিন্তু আপনি এত সহজে হার মেনে নিলেন? জোকারের মতো করে নিঃশব্দে হাসলো অ্যালেক্স রহস্য জড়ানো কঞ্চে বলল, এত বড় জঙ্গলের ভিতর থেকে লাশ খুঁজে বের করার জন্য এইটুকু হার তো মানতেই হতো। রুশো, সবুর করো। দাদু বলতেন সবুরে মেওয়া ফলে। কক্সবাজার বাংলাদেশ কেটে গিয়েছে দীর্ঘ এক সপ্তাহ। ঈশানীর বিষণ্ণ মনে নিগুড় তিক্ততা দূর হচ্ছে ধীরে ধীরে। এরই মাঝে রোকেয়া প্রাচী আর ঝামেলা করেনি কোনো। মা মেয়ের মাঝে ঘনীভূত অদৃশ্য দূরত্বের দেয়ালকে জোর খাটিয়ে ভাঙার চেষ্টা করেনি কেউ। আর না তো রাশিয়ার সেই বিভীষিকাময় দিনগুলোর কথা আগ বাড়িয়ে কাউকে জানাতে গিয়েছে অন্তর্মুখী মেয়েটা। ফলস্বরূপ সময়গুলো অতিবাহিত হয়েছে নির্ঝঞ্ঝাট আর নিরিবিলে। সকাল হয়েছে বহুক্ষণ। বাড়ির আঙিনায় বেনামি পাখির বিমুগ্ধ কলতান, হিমেল শীতের আবহাওয়ায় কম্বলের উমচুকো যেন অমৃত সম। ঘুমের রেস কাটিয়ে ওঠা দুষ্কর। উমের পরিষেব কম্বলের মাঝে মুখ গুজেছে ঈশানী। এমন সময় বাজখায় আওয়াজে বেজে ওঠে ওর আট পৌড়ে বেয়ারা মুঠোফোন। ফোনের চিৎকারে ধরফড়ি উঠে বসলো ঈশানী। তাড়াহুড়ো হাতে কল রিসিভ করে জড়ানো গলায় বলল, হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো চিরচেনা উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। ঈশ্বরে, তুই বেঁচে আছিস? পরিচিত কণ্ঠস্বর চঞ্চলতায় একসাথে খুশির ঝিলিক উদ্ভাসিত হলো ঈশানীর ঠোঁটের আগায়। মিষ্টি করে নীরবে হাসলো মেয়েটা সম্মোহিনী স্বরে শুধল, কেমন আছিস রে নিঝুম? আমি কেমন আছি সেটা তোর এত মাস পরে মনে পড়লো? এতদিন কোথায় ছিলি তুই? সেই যে আন্টির ভয়ে গা ঢাকা দিলি, তারপর থেকেই নিখোঁজ। নিখোঁজ কি একেবারে লাপাত্তা? জানিস তোকে কোথায় কোথায় খুঁজেছি আমি? এক নিঃশ্বাসে অভিযোগের বহর উগরে দিল নিঝুম। মনে হলো যেন কতদিন মন খুলে একটু কথা বলেনি মেয়েটা। নিঝুমের এত এত অভিযোগের পাছে ভাগরুদ্ধ ঈশানী। নতুন করে সেসব কুলুষিত অধ্যায় সামনে টেনে আনতে চায় না ও সহসা কথা ঘুরিয়ে শুধল, হঠাৎ পুরনো নাম্বারে কল করলি যে? কি করে বুঝলি এই নাম্বার চালু আছে? অভিমানে গলা ধরে এলো নিঝুমের, কাঁদো কাঁদো স্বরে বলল, যখন একটু সময় পাই তখনই তোর সব নাম্বারগুলোতে ডায়াল করি। জানি ওপাশ থেকে বন্ধ সুর ভেসে আসবে, তা করি। কোথায় হারিয়ে গিয়েছিলি বল না ইস্যু? ফিচেল হাসলো ঈশানী অনুভূতিহীন স্বরে বলল, সে অনেক কথা সামনাসামনি বলবো একদিন। এখন বল তোর কি খবর? বিয়ে করিসনি এখনো? অপর পাশে শুনশান নীরবতা। বেশ কিছুক্ষণ পরে দীর্ঘশ্বাসের বিষণ্ণ আওয়াজ, অতঃপর কথায় ফিরল নিঝুম, বলল, ঠিক হয়েছিল কিন্তু ভেঙে দিয়েছি। ওমা, কেন? ছেলে পছন্দ হয়নি নাকি অন্য কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, ছেলেটা একটু বেশি ভদ্রলোক। এত লাজুক, ভদ্র, কেয়ারিং। গ্রিন ফ্ল্যাগ দিয়ে কি হবে? আমারও তো ভদ্র ছেলে চাই না। ফিক করে হাসলো ঈশানী, ছুমছুমিয়ে বলল, তাহলে তোর কেমন ছেলে চাই? ডেভিল লাভার, তার মধ্যে একটা ভিলেন ভাব থাকবে। ওভারঅল আই ওয়ান্ট ফোর্স ম্যারেজ। ওই যে ইংলিশ নোবেলগুলোতে হয় না, ঠিক ওই রকম। মুহূর্তে ঠোঁটের হাসি উবে গেল ঈশানের। চোখে মুখে ভর করলো প্রিয়গাঢ় তমসা। পেল ছোট জোড়া
শুকিয়ে কাঠ। অপর পাশের নিঝুমকে তৎক্ষণাৎ বাত সেধেই বলল, এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল নিঝুম। জীবনটা কোনো ইংলিশ নোবেল নয়। ভুলক্রমে সত্যি সত্যি জীবনে ভিলেনেই চলে এলে তখন কি? কথা শেষ করতে পারল না ঈশানী। আড়ষ্টতায় শুষ্ক ঢোক গিল ক্ষুধ। ঈশানীকে হঠাৎ থেমে যেতে দেখে ওপাশ থেকে উৎসুক হয়ে নিঝুম বলল, এসব কথা তুই আমাকে বলছিস শিশু? তুই কেন যেন একদম বিশ্বাস হচ্ছে না। তুই না এক রাতের এক দেখায় প্রেমে পড়ে গিয়েছিলি? সে কি গভীর অনুভূতি! অরণ্যর জন্য কি পাগলামোটা না করতিস? হ্যাঁ রে, তোর অরণ্যর কি খবর? আর ওই জিসানের? নিঝুমের কথায় এক মুহূর্তের জন্য সেসব দিনগুলোতে হারিয়ে গেল ঈশানী। তোর অরণ্য কথাটা শোনা মাত্রই নীরব দহনে খামচে ধরল ওর নাজুক বক্ষপিঞ্জর। বেখেয়ালে বুকের বাঁ পাশে হাত ছোঁয়ায় মেয়েটা। এরিস ইভান নামটা শুনলে যতটা ঘৃণায় মস্তিষ্ক বুধ হয়ে আসে, অরণ্য নামটা শুনে ঠিক ততটাই আবেগের প্লাবনে ভেসে যায় অন্তঃকরণ। এ কেমন অসহনীয় দোটানা!